হ্যালো ভিউয়ার্স, দাসপ্রথা বলতে কি বোঝায় তা হয়তো আমরা সবাই কম বেশি জানি। তবে এই দাসপ্রথার সূত্রপাত কোথায় এবং কিভাবে হয়েছিল তার কিন্তু কোনো সুনির্দিষ্ট তথ্য প্রমাণ নেই। তবে আফ্রিকা মহাদেশের বিভিন্ন দেশ থেকে হতদরিদ্র কালো মানুষদের ক্রয় করে দাস হিসেবে নিয়ে যেত ইউরোপ, আমেরিকা, এমনকি এশিয়ার কিছু সাম্রাজ্যবাদী দেশের বণিকেরা। যে ধারা প্রাচীনকাল থেকে মধ্যযুগ পর্যন্ত প্রচলিত ছিল প্রকাশ্যে, এমনকি আধুনিক যুগেও প্রক্রিয়া পরিবর্তন করে এই ধারা অব্যাহত রেখেছে কিছু ধনী দেশ। ইতিহাসের একটি বড় সময় অবধি দাসপ্রথা ছিল সামাজিক ও আইনিভাবে অনুমোদিত একটি সামাজিক ব্যবস্থা। এই ব্যবস্থায় বাজারে মানুষের আনুষ্ঠানিক বেচাকেনা চলত এবং ক্রয়কৃত ব্যক্তি ক্রেতার ব্যক্তিগত সম্পত্তি রূপে কাজ করতে বাধ্য থাকত। দাসপ্রথা সম্পর্কিত যেসব নথিপত্র পাওয়া যায় তাতে প্রমাণ মেলে যে বনেদি সামাজিক রাজনৈতিক কাঠামো ও গ্রামীণ উৎপাদন ব্যবস্থার সাথে এই প্রথা সরাসরি সংশ্লিষ্ট ছিল। বাজারে মুক্ত শ্রমিক পাওয়া দুষ্কর থাকায় সমাজের শক্তিশালী শ্রেণী তাদের উৎপাদন ও প্রাধান্য অব্যাহত রাখতে সামাজিক ও অর্থনৈতিকভাবে দুর্বলতর শ্রেণীর লোকদেরকে দাসে রূপান্তর করত। আমাদের দক্ষিণ এশিয়ার ইতিহাস বলছে এখানে দাসপ্রথার প্রচলন ছিল দীর্ঘদিনের। প্রাচীন ও মধ্যযুগের প্রায় সব শাসন ব্যবস্থাতেই তা ছিল। চাণক্যের অর্থশাস্ত্র ও ধর্মশাস্ত্রে দাসপ্রথাকে স্বীকৃতি দেওয়া হয়েছে এবং এই ব্যবস্থাকে নিয়ন্ত্রণ করার জন্য বিভিন্ন বিধান করা হয়েছে। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করতে চাই, প্রাচীন বা মধ্যযুগে আমাদের এই বাংলায়ও কি দাসপ্রথা ছিল? থাকলে তার প্রকৃতি বা কেমন ছিল? চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। ওয়েলকাম টু মাই চ্যানেল মিস্ট্রি অফ হিস্ট্রি। ইতিহাস ঘাটলে দেখা যায় প্রাচীনকাল হতেই বাংলায় দাসপ্রথা প্রচলিত ছিল। মেগাস্থিনিস উল্লেখ করেন যে পাটালিপুত্রের রাজার নিরাপত্তার দায়িত্ব কৃতদাসীদের উপর ন্যস্ত ছিল। কিন্তু কোনো কোনো ঐতিহাসিক মনে করেন যে বাংলার বাইরে ভারতের অন্যান্য অঞ্চলে দাসপ্রথা চালু থাকলেও বাংলায় কখনোই স্থানীয় ব্যক্তিদের দাস হিসাবে বিক্রি করা হতো না। ডক্টর মোহাম্মদ মোহর আলী লিখেছেন, বাংলায় নিজের জন্মভূমির পুত্রকে দাসত্ব করে দেশের অন্য ব্যক্তির কাছে বিক্রি করার নজির কোথাও ছিল না। এই ধরনের ঐতিহাসিকেরা মনে করেন যে বাংলাতে শুধু বিদেশ থেকে ধরে আনা দাসদের বেচা কেনা হতো, স্থানীয় লোকজন কখনো দাস হিসাবে বিক্রি হতো না। তাদের এই অনুমানের বিপক্ষে রয়েছে জোরালো প্রমাণ। দ্বাদশ ও ত্রয়োদশ শতাব্দীতে বিখ্যাত আইনজ্ঞ জিমুৎপাহন দায়ভাগ আইন লিপিবদ্ধ করেন। এই আইনে একাধিক মালিকের নিয়ন্ত্রণাধীন কৃতদাসীরা কিভাবে কাজ করবেন সেই সম্পর্কে বিস্তারিত বিধান লিপিবদ্ধ করা হয়েছে। চতুর্দশ শতাব্দীতে মরক্কোর পরিব্রাজক ইবনে বতুতা বাংলা ভ্রমণ করেছিলেন। তিনি লেখেন, আমি দেখেছি অপূর্ব সুন্দরী সব দাসী বিক্রি হচ্ছে 1 সোনার দিনারে, যা মরক্কোর মুদ্রা মানে 2.5 দিনার। আমি নিজেও প্রায় সেই দামেই আশুরা নামের একজন দাসী কিনেছিলাম। সেও ছিল অপরূপা। আমার এক সঙ্গী 2 সোনার দিনারে লুলু নামে একজন অল্প বয়সী কৃতদাস কিনেছিলেন। পর্তুগিজ ব্যবসায়ী বারবোসা বাংলায় দাস ব্যবস্থা সম্পর্কে নিম্নরূপ বক্তব্য লিপিবদ্ধ করেছেন। মুসলিম বণিকরা দেশের তথা বাংলার বিভিন্ন প্রান্ত থেকে দেশীয় হিন্দু শিশু সন্তানদের তাদের পিতামাতার থেকে ক্রয় করত, যাদেরকে তারা চুরি করে নিয়ে এসে নপুংসক করত। অনেকে এতে মারাও পড়ত। আর যারা বেঁচে থাকতো তাদের বিক্রি করার জন্য ভালোভাবে লালন পালন করা হতো। এরপর একটা সময় তাদের বিক্রি করা হতো 20 থেকে 30 দিরহামে। পারস্যের অধিবাসীদের কাছে এদের আলাদা কদর ছিল। স্ত্রী এবং বাড়ির নিরাপত্তায় পারসিকেরা এই দাসীদের নিয়োগ দিত। আবুল ফজল আইনি আকবরীতে লিখেছেন যে বাংলায় ঘোড়াঘাট এবং সিলেট সরকারে খোজাদের বেচাকেনা হতো। এই প্রসঙ্গে সম্রাট জাহাঙ্গীর তার আত্মজীবনীতে লিখেছেন, হিন্দুস্তানে বিশেষত সিলেট প্রদেশে যা বাংলার একটি অংশ, লোকদের রীতি ছিল তাদের কিছু ছেলেকে নপুংসক বানানো এবং রাজস্বের পরিবর্তে রাজ্যপালকে দেওয়া। ডিক্রি দ্বারা এই প্রথা অন্যান্য প্রদেশে গৃহীত হয়েছে। এই অভ্যাসটি সাধারণ হয়ে উঠেছে। এই সময়ে আমি একটি আদেশ জারি করেছি, এই রীতিটি অনুসরণ করা উচিত নয় এবং তরুণ হিজড়াদের মূলত শাস্তি দেওয়া উচিত।
কোনো ঐতিহাসিক দাবি করে থাকেন যে বাংলায় দাসপ্রথা একটি প্রান্তিক সমস্যা ছিল। উপরন্তু সম্রাট জাহাঙ্গীর খোঁজা করাকে নিষিদ্ধ করায় সমস্যা অত্যন্ত সীমিত হয়ে যায়। পর্তুগিজদের মতো বিদেশি দস্যুরা কিছু বাঙালিকে ধরে নিয়ে দাস হিসাবে দেশের বাইরে বিক্রি করে দিয়েছে, কিন্তু বাংলায় বাঙালিদের দাস হিসাবে বিক্রি করা হতো না এমন অনুমান খুব বেশি ধোপে টেকে না। সম্প্রতি বাংলাদেশে দাস কেনাবেচার দলিল পাওয়া গিয়েছে। দলিলগুলো থেকে একথা স্পষ্ট যে যেসব দাস বিক্রি করা হয়েছিল তারা সবাই ছিল স্থানীয় বাসিন্দা, এদের কাউকে বাইরে থেকে আনা হয়নি। চন্দননগরে ফরাসিদের মহাফেজখানায় সিলেট, হুগলি ও ত্রিপুরা জেলাতে দাস বিক্রয়ের দলিল পাওয়া গিয়েছে। 4 ধরনের ব্যক্তিকে বাংলায় দাস হিসাবে বিক্রি করা হতো। 1. নিঃস্ব স্বাধীন ব্যক্তিসমূহ। 2. স্বাধীন ব্যক্তিদের উপর নির্ভরশীল শিশু তথা পুত্র ও কন্যা। 3. যাদের দাস হিসাবে ক্রয় করা হয়েছে তাদের পুনরায় বিক্রি করা। 4. দাসদের সন্তানসমূহ। ঐতিহাসিকদের মতে ব্রিটিশদের শোষণমূলক কর ব্যবস্থা ও খাদ্যশস্য রপ্তানির ফলে 1769 থেকে 1773 সালে সৃষ্ট দুর্ভিক্ষ পরবর্তী দাসের সংখ্যা বৃদ্ধি পেয়েছিল। অভাবগ্রস্ত ব্যক্তিরা স্বেচ্ছায় নিজেদেরকে জমিদারদের কাছে বিক্রি করে দিত। দাস মূলত 2 ধরনের ছিল। 1. গারস্থ বা গৃহস্থালী কাজের জন্য। 2. কৃষিকার্যাধীন বা কৃষিকাজের জন্য। কৃষিকার্যাধীন দাসের সংখ্যাই ছিল সর্বাধিক। যেসব জেলায় বিশেষভাবে কৃষি নির্ভর দাস প্রথার প্রচলন ছিল সেগুলি হচ্ছে সিলেট, ময়মনসিংহ, চট্টগ্রাম ও ঢাকা। আইন কমিশনের 1839 সালের প্রতিবেদনে দেখা যায় এই সব জেলায় প্রতি 5 জনের 1 জনই ছিল দাস। ব্রিটিশ মিশনারি উইলিয়াম অ্যাডাম 1831 সালে লিখেছেন 1801 সালে ঢাকা জেলার মোট জনসংখ্যা গণনা করা হয়েছিল 9,38,712 জন। এর অর্ধেক হিন্দু এবং অর্ধেক মুসলমান। এই জনসংখ্যার একটি বিশেষ দাসদের সমন্বয়ে গঠিত এবং দাস প্রথার ব্যক্তিদের বিক্রয় করা ছিল এই জেলা জুড়েই সাধারণ ঘটনা। সাধারণ দাস বাজার থেকে ক্রয় না করে সরাসরি সামাজিক উৎস হতে কৃষি নির্ভর দাস সংগ্রহের রেওয়াজ ছিল। অভাব, দুর্ভিক্ষ, নদী ভাঙন, পরিবারের উপার্জনকারী ব্যক্তির মৃত্যু প্রভৃতি কারণে বেঁচে থাকার তাগিদে দুর্যোগ কবলিতদের দাসত্ব গ্রহণ করতে হতো। বাংলায় স্থানীয় লোকদের নিয়ে যে দাস ব্যবসা চলত তার সমর্থন বাংলা সাহিত্যেও পাওয়া যায়। শ্রী শ্রী চৈতন্য চরিতামৃতেতে লেখা রয়েছে, নাহা লুহা লবণ বেচিবে ব্রাহ্মণে, কন্যা বেচিবে যে সর্বশাস্ত্র জানে। মলুয়া কাব্যগ্রন্থে লেখা রয়েছে, ফুলের সেল্লা বান্ধা দিয়া কৃষাণ খায় ভাত পানি। অর্থাৎ কৃষক তার ফুলের মতো ছেলেকে বন্ধক দিয়ে ভাত পানির ব্যবস্থা করত। মানিক রাজার সঙ্গীতে বলা হয়েছে, খাজনা তাপতে বেচায় দুধের ছাওয়াল। অর্থাৎ রাজস্বের দাবি পরিশোধের জন্য শিশু সন্তানদের বিক্রি করা হচ্ছে। উপরের দলিলসমূহ এবং সাহিত্যিক তথ্যসমূহ বিচার করলে এই ব্যাপারে কোনো সন্দেহ থাকে না যে বাংলায় স্থানীয় লোকেদের দাস হিসাবে বিক্রি করা হয়েছে। সিলেট জেলার চাকরান ও নানকার ব্যবস্থা দাস ব্যবস্থার স্মারক হিসাবে 50-এর দশকে পূর্ব বাংলায় জমিদারি দখল ও প্রজাস্বত্ব আইন বিধিবদ্ধ হওয়া পর্যন্ত বিদ্যমান ছিল। আমাদের পাঠ্য বইয়ে বাংলার দাস প্রথা নিয়ে খুব বেশি আলোচনা নেই। নতুন প্রজন্মের কাছে এই ইতিহাস সঠিকভাবে তুলে ধরা উচিত, আর সেই লক্ষ্যেই আজকের এই ভিডিও। ভিউয়ার্স, এই ভিডিও সম্পর্কে কোনো মতামত থাকলে কমেন্টস করে জানিয়ে দেবেন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবেন।